আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, এই বিষয়টি হচ্ছে ক্লাস 9, 10, 8 এর সবথেকে সহজ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় পাঞ্চুয়েশন। যে পাঞ্চুয়েশনে মার্ক তোলা সবথেকে সহজ, কিন্তু অনেকেই বলে যে পাঞ্চুয়েশন এত সহজ, এটা না পড়লেও চলবে। কিন্তু এখনই তোমাদের কাউকে করতে দেওয়া হোক, পাঞ্চুয়েশনে পাশে পাস পাবে না। শুধু মুখে বললেই নয়, কাজে পরিচয় করে দিতে হয়। সো কোনো কথা না বাড়িয়ে আমরা মেইন টপিক্সে ফিরে যাই। আজকের ক্লাসটি যদি তোমরা ভালোভাবে করো তাহলে তোমাদের পাঞ্চুয়েশন আর কখনোই আটকেবে না। সো লেটস গো স্টার্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ফ্লাশ ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যদি এইচএসসি অথবা 9, 10 ক্লাস 8 এর শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে যে টপিকসটি নিয়ে হাজির হয়েছি সেই টপিকটি হচ্ছে সবথেকে সহজ, কিন্তু করতে গেলে অনেক প্রবলেম আমরা ফেস করি। টপিকসটির নাম হচ্ছে পাঞ্চুয়েশন। তো পাঞ্চুয়েশন যখন কোনো স্টুডেন্ট এই নামটা শুনে, আরে পাঞ্চুয়েশন, এই পাঞ্চুয়েশন তো অনেক সহজ, এটা করা অনেক সহজ, এটা কোনো সমস্যা না, এটা সবাই আমরা পারি। কিন্তু করতে দিলে দেখবা অনেক ভুল করে ফেলে। সো সেদিকে আমরা মন না দিয়ে আমরা আজকে পাঞ্চুয়েশনটা করব। সো আজকের টপিক হচ্ছে পাঞ্চুয়েশন। আজকের টপিক হচ্ছে পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন। পাঞ্চুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন। পাঞ্চুয়েশনটা কি জিনিস আমরা এখন শিখবো। হচ্ছে পাঞ্চুয়েশনটা কি জিনিস। পাঞ্চুয়েশন হচ্ছে সেন্টেন্সের অর্থকে সুস্পষ্ট করে বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলিকে পাঞ্চুয়েশন বলে। তাহলে পাঞ্চুয়েশনটা জিনিসটা কি? পাঞ্চুয়েশন হচ্ছে সেন্টেন্সের অর্থকে সুস্পষ্ট করার জন্য যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি সেগুলি হচ্ছে পাঞ্চুয়েশন। তো অনেক সহজ একটি বিষয়, যে বিষয়টিতে আমরা অনেকেই ভুল করে থাকি। আজকের ক্লাসটি করলে ইনশাল্লাহ আপনারা পাঞ্চুয়েশন সহজেই পারবেন। এসএসসিতে যে পাঞ্চুয়েশন যেভাবে আসে 5 মার্কের, দেখো এখানে হচ্ছে ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে বড় হাতের অক্ষর আমাদের ব্যবহার করতে হয়। কোথায় কোথায় বড় হাতের বর্ণগুলো ব্যবহার করা হয় সেগুলো এখন আমরা জানবো। দেখো, প্রপার নাউন বিমান, ট্রেন, জাহাজ, পুস্তক, পুস্তিকা, ধর্মগ্রন্থ, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, শিক্ষা প্রতিষ্ঠান, সমিতি, সংঘ, 12 মাস, দিক, আল্লাহ, খোদা, ভাষার নাম, সংক্ষিপ্ত রূপ, পদবীর নাম ও আই যেখানেই বসবে ক্যাপিটাল লেটার হবে। তো এই শব্দগুলোর পরে পরেই হচ্ছে ক্যাপিটাল লেটার হয়। দেখো এখানে ক্যাপিটালাইজেশন কোথায় হয়? ক্যাপিটালাইজেশন বলা হয়েছে প্রপার নাউন। প্রপার নাউনটা কি আমাদের জানতে হবে। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম। নির্দিষ্ট ব্যক্তির নাম যদি থাকে, ধরো বাবু, বাবু একটা নির্দিষ্ট নাম, এটা হবে বড় হাতের বর্ণ। যদি হয় দেশের নাম, ধরেন হচ্ছে ইন্ডিয়া, তো ইন্ডিয়ার আইটা হবে বড় হাতে। যদি বলি পাকিস্তান, তো এটা হচ্ছে বড় হাতের হবে। এটার নাম হচ্ছে প্রপার নাউন। যেগুলো নির্দিষ্ট নাম সেগুলোকে প্রপার নাউন বলা হয়। তাছাড়া হচ্ছে আল্লাহর নামটি লিখতে গেলে আমরা প্রথমে এটা হচ্ছে বড় হাতের ব্যবহার করব আল্লাহর নামটা লিখতে গেলে। তাছাড়া হচ্ছে সংক্ষিপ্ত নামগুলো হচ্ছে, যেমন হচ্ছে এল, এল, বি, তা প্রত্যেকটা হচ্ছে বড় হাতে লিখতে হবে। সংক্ষিপ্ত নামের টাইটেল যেমন হচ্ছে এম এ, এই যে এমটা হচ্ছে বড় হাতের করতে হবে। ওকে, তো এখানে যতগুলো দেওয়া আছে এই নামগুলো হলে
ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে প্রথম বর্ণ। এটা হচ্ছে স্টেপ 1। তারপর স্টেপ 2তে দেখো ফুল স্টপ, প্রশ্নবোধক কিংবা আশ্চর্যবোধক এমন বাক্য ছাড়া। এখানে কথা হলো প্রশ্নবোধক বাক্য অথবা আশ্চর্যবোধক বাক্য এমন বাক্য ছাড়া সকল ধরনের হ্যাঁ অথবা না বোধক বাক্যের শেষে এবং নামের সংক্ষিপ্ত রূপ প্রকাশ করতে ফুল স্টপ হয়। তো এটা হলো দেখো প্রশ্নবোধক বাক্য ছাড়া এবং আশ্চর্যবোধক বাক্য ছাড়া সকল ধরনের হা বোধক এবং না বোধক বাক্যে কি হয়, ফুল স্টপ হয়। যেমন she does not go to school। এখন দেখো she এই যে ডাস নট না বোধক বাক্য, কিন্তু এখানে কি হবে, ফুল স্টপ হবে। ওকে। তো আরেকটা দেখো, যদি কখনো দেখো যে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়েছে তাহলে ওই বাক্যর শেষে কি করবেন, ফুল স্টপ দিবেন। কারণ অ্যাসার্টিভই একমাত্র সেন্টেন্স যে সেন্টেন্সের শেষে শুরুতে সাবজেক্ট থাকে এবং শেষে ফুল স্টপ বসে। সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ দিবেন। এটা হচ্ছে অ্যাসার্টিভ একমাত্র বাক্য যেখানে সাবজেক্ট দিয়ে শুরু হয় বাক্যটা এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়। ওকে, আমরা ফুল স্টপ বুঝতে পারলাম। এরপর দেখো একই জাতীয় দুটি ওয়ার্ডের মাঝখানে কমা বসে। একই জাতীয় দুটি ওয়ার্ড কিরকম, যেমন হচ্ছে ধরো পেন আর হলো পেন্সিল, পেন পেন্সিল। তাহলে এই যে পেন এবং পেন্সিল একই জাতীয় দুটি ওয়ার্ড, তার মাঝখানে কি বসবে, কমা বসবে। মাঝখানে কি বসবে, কমা বসবে। এরপর দেখো বাক্যের শুরুতে অ্যাজ, সিন্স, বিকজ, ইফ, আনলেস, দো, অলদো, হোয়েন, দ্যাট থাকলে মাঝখানে কমা বসে। তো দেখো এই শব্দগুলো বাক্যের শুরুতে থাকলে, কারণ বাক্যের শুরুতে কিভাবে থাকবে দেখো, অ্যাজ হি ওয়াজ ইল, হি ডাজ নট গো টু স্কুল। তাহলে দেখো এই অ্যাজ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, অ্যাজ হি ওয়াজ, হি অ্যাজ হি ইজ ইল, ওয়াজ না তো ওয়াজ, ইজ, অ্যাজ হি ইজ ইল, তাহলে এখানে কমা, হি ডাজ নট গো টু স্কুল। ওকে। তারপর দেখো সময়, মাস ও বছরের মাঝে। সময়, মাস, বছরের মাঝে দেখো কিভাবে, ধরো আজকে কত তারিখ, 20, 20 মে, কমা 2025, এই কমা অবস্থা। ঠিক আছে। বাক্যের শুরুতে প্লিজ, কাইন্ডলি, ইয়েস, নো, স্যার, ম্যাডাম সম্বোধনসূচক শব্দ থাকলে কমা বসে। যেমন একটা বাক্যের শুরুতে যেমন হচ্ছে প্লিজ হেল্প মি, তাই যে প্লিজ বললাম এটা হচ্ছে বাক্যের শুরুতে থাকলে তাহলে কমা বসবে, এটা বাক্যের শেষে কি বসবে, ফুল স্টপ বসবে। তাহলে প্লিজ হেল্প মি। তারপরে দেখো এটা শেষ। এরপর দেখো এক্সক্লামেশন। এক্সক্লামেশনটা কি জিনিস, বাক্যের মধ্যে আবেগসূচক শব্দ থাকলে এক্সক্লামেশন চিহ্ন হয়। হোয়াট, হাউ দিয়ে শুরু হলে এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স কি কখন হয়, দেখো আবেগসূচক কিছু শব্দ যেমন হচ্ছে এলাস, ফাই, হুররা,
এই ধরনের শব্দ যেখানেই পাবে তার সাথে এক্সক্লামেশন চিহ্নটা হবে অলওয়েজ। কিন্তু এদের পরে যে বাক্যটা থাকবে সেই বাক্যের সাথে ফুল স্টপ হয়। ওকে, এদের পরে যে বাক্যটা থাকবে সেই বাক্যের সাথে কি হবে? ফুল স্টপ হবে। এরপর দেখো হট এবং হাউ দিয়ে কি হয়? এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। হট এবং হাউ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স কেমনি হয়? হোয়াট এবং হাউ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স হয় হচ্ছে হোয়াট হাউ এর সাথে কি থাকে? এ অথবা এ ভেরি অথবা গ্রেট ইত্যাদি থাকতে পারে। সব থেকে মেন কথা হলো সর্বশেষ অক্সিলিয়ারি ভার্ব থাকবে বেশিরভাগ সময়। সর্বশেষ কি থাকে? অক্সিলিয়ারি ভার্ব শেষ হয়। কিন্তু অক্সিলিয়ারি ভার্ব এবং সাবজেক্ট ছাড়া কিছু বাক্য আছে যেগুলো হয় এক্সক্লামেশন চিহ্ন হয়, যেমন হচ্ছে হোয়াট এ পিটি। দেখেন হোয়াট শুরু দিয়ে শুরু হয়েছে, হোয়াট দিয়ে শুরু হয়েছে কিন্তু এ আছে, এটা বুঝতে হবে। ওকে, এরপরে দেখো অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা বস্তুর উপর কারো অধিকার প্রকাশ পায় এরূপ সময়। তাহলে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা বস্তুর উপর কারো অধিকার প্রকাশ পায় এরূপ সময় হচ্ছে অ্যাপোস্ট্রফি বসে। যেমন মাই সিস্টার্স হাউস। তো এই যে হাউসটি কার অধিকার আছে? বোনের অধিকারে। তো এমন সময় অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়। কার অধিকারে আছে? মাই সিস্টার্স হাউস। তো কার অধিকার আছে? সিস্টারের অধিকারে। তো এই এমন সময় হচ্ছে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। তারপরে দেখো ওয়ার্ডকে সংক্ষিপ্ত করতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। ওয়ার্ডকে প্লুরাল করতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। যেমন হচ্ছে সংক্ষিপ্ত, এই যে আই অ্যাম, এটা কি করতে হবে? অ্যাম। তাহলে এই অ্যামটা এই অ্যাম, ঠিক আছে? এটা হলো অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। আবার শব্দকে সংক্ষিপ্ত প্লুরাল করতে, যেমন হচ্ছে রানা আছে, তা হচ্ছে রানাস। তারপরে হাইফেন। হাইফেন দুইয়ের অধিক ওয়ার্ড একত্রে মিলিত হয়ে একটি সব ওয়ার্ডের ন্যায় অর্থ প্রকাশ করলে এদের মাঝে হাইফেন বসে। হচ্ছে দুইয়ের অধিক ওয়ার্ড দুইয়ের অধিক ওয়ার্ড একত্রে হলে কি হবে? নতুন করে একটা শব্দ গঠন করবে। এবার নতুন করে শব্দ গঠন করবে, যেমন হচ্ছে এই যে সিস্টারের সাথে সিস্টার ইন ল, তা এটাকে বলে হাইফেন, সিস্টার ইন ল। তারপর হলো কোঅর্ডিনেট, এই যে কোঅর্ডিনেট। তো তারপর দেখো ইনভার্টেড কমা। বাক্যের মধ্যে কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, সিনেমা ইত্যাদির নাম থাকলে হয়। তো বাক্যের মধ্যে যদি কবিতা, উপন্যাস, ছোট গল্প ইত্যাদির নাম থাকে, ধরো প্যারাডাইস প্যারাডাইস ইজ রিটেন বাই শেক্সপিয়ার। তো প্যারাডাইস এটা হবে ইনভার্টেড কমার মধ্যে চলে যাবে, এটা হচ্ছে একটা উপন্যাসের নাম। তারপরে কোশ্চেন মার্ক, যে বাক্য দ্বারা প্রশ্ন বোঝায় সেই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এখন কোন বাক্য দ্বারা প্রশ্ন বোঝায়? আমি তো বুঝি না ইংরেজি অর্থ, তাহলে কেমনে বুঝবো যে ইংরেজি কোন বাক্য দ্বারা প্রশ্ন বোঝাইছে? তো এরকম এটা চেনার সহজ উপায় হলো অক্সিলিয়ারি ভার্ব শুরুতে থাকবে
সাথে সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব শুরুতে থাকবে, সাথে কি থাকবে, সাবজেক্ট থাকবে, তাহলে ওই বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। আরেকটা হলো ডাব্লিউএইচ, আরেকটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড শুরুতে থাকবে প্লাস অক্সিলারি ভার্ব থাকতে পারে, তাহলে শেষে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। এইটা হলো চেনার উপায়। এইভাবে আমরা পাঞ্চুয়েশন করব। তা পাঞ্চুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন। এই পাঞ্চুয়েশন এইটা পড়লেই তোমরা পাঞ্চুয়েশন মোটামুটি ক্লিয়ার করতে পারবা। সর্বশেষ কথা হলো নিড টু মোর প্র্যাকটিস ফর বেটার রেজাল্ট। ভালো ফলাফলের জন্য আরও প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান নট ডু ইট। সো আমরা ভালো রেজাল্ট করতে যদি চাই তাহলে আমাদের প্র্যাকটিস করতেই হবে, আর প্র্যাকটিসের সাথে সাথে এগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলেই ভালো ফলাফল করা সম্ভব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ।